হাতে মাত্র দুদিনের ছুটি, গন্তব্যে এবারে এমন একটি জায়গা যেখানে গেলে পাহাড়, ঝর্ণা, সমুদ্র, লেক এই সব কিছু একই সাথে দেখতে পাবেন। আজকের পর্বে সন্ধান দিতে চলেছি কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরের এমন একটি জায়গা যেখানে থাকতে পারবেন সমুদ্রের পাড় লাগোয়া এক দারুণ ক্যাম্পে। তাই এবারের বর্ষার মরশুমে আপনারা কলকাতা থেকে এই ট্রিপটি কিভাবে করবেন, কত টাকা খরচ পড়বে, এই ট্রিপের যাবতীয় সব রকমের তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আজ জুলাইয়ের 20 তারিখ। ব্যাগপত্র গুছিয়ে আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। এবারে আমাদের গন্তব্য এমন একটি জায়গায় যেখানে গেলে আপনারা পাহাড়, জঙ্গল, ঝর্ণা, সমুদ্র এই সব কিছুকেই দেখতে পারবেন, তাও মাত্র হাতে দুদিনের ছুটিতেই ঘুরে দেখা যাবে। তাই এই ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম মিস করবেন না। আমাদের ট্রেন রয়েছে হাওড়া থেকেই। কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে চলুন আপনাদেরকে এবার বলে দিই। হাওড়া থেকে আমাদের এবারের ট্রেন রয়েছে সকাল 9:10-এর 12821 ধৌলি এক্সপ্রেস। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটির বালাসোরে অ্যারাইভাল টাইম দুপুর 12:58। এই ট্রেনে সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়ে জনপ্রতি 125 টাকা, সিসির ভাড়া পড়ে 440 টাকা, আর থার্ড এসি ইকোনমিকের ভাড়া পড়ে 565 টাকা করে। বালাসোর স্টেশনে পৌঁছানোর জন্য হাওড়া স্টেশন থেকে এই ট্রেনটি ছাড়াও আরও দুটি ট্রেন রয়েছে, বন্দে ভারত এক্সপ্রেস আর রয়েছে ফলকনামা এক্সপ্রেস। এই দুটি ট্রেন ধরেও আপনারা বালাসোর স্টেশনে পৌঁছাতে পারেন। বালাসোর স্টেশনে নেমে গেছি। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন নামিয়েছে। ঘড়িতে এখন বাজে দুপুর 1:05। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে লিফট নিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের এক্সিট রয়েছে। স্টেশনের বাইরে রয়েছে গাড়ি স্ট্যান্ড, যেখানে আমাদের গাড়িটা আমাদের জন্য ওয়েট করছে। বালাসোর স্টেশনের মেন যে গেটটা, যেখান থেকে এন্ট্রি আর এক্সিট হয়, সেই গেটে কিন্তু কাজ হচ্ছে। তো তার জন্য আপনাদেরকে একটু ঘুরে একটু সামনের দিকে এগিয়ে তারপরে আর কি অটোটা নিতে হবে। গাড়ি স্ট্যান্ডটা এখন এই দিকে রয়েছে, আগে তো স্টেশনের সামনে ছিল। এই যে অটো, এই অটোটাই আমাদের রিসর্ট থেকে পাঠিয়েছে। চলুন অটোতে উঠে পড়ি এখন। আমাদের এবারের বুকিং রয়েছে ট্রিপেলার ক্যাম্পে। ক্যাম্পের পাঠানো এই অটোতে স্টেশন থেকে ক্যাম্প পর্যন্ত পৌঁছাতে আমাদের রিজার্ভে ভাড়া পড়ছে 700 টাকা। তবে আপনারা যদি 4 হুইলার নেন সেক্ষেত্রে আপনাদের 1200 থেকে 1300 টাকা রিজার্ভে খরচ পড়তে পারে। স্টেশন থেকে ক্যাম্পের ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটার, তাই যেতেও অনেকক্ষণ সময় লাগবে। ঘড়িতে এখন বাজে দুপুর 2:30। আমরা এসে পৌঁছালাম আমাদের বুকিং করা ক্যাম্প, ট্রিপেলার ক্যাম্প। ক্যাম্পের সামনে আমাদের গাড়ি আমাদেরকে ড্রপ করেছে। এই যে এই গাড়ি করেই কিন্তু আমরা এলাম। চলুন, প্রচণ্ড বিধ্বস্ত আছি, এখন ক্যাম্পের ভেতরে এন্ট্রি করি। ফার্স্ট আমরা রিসেপশনে গিয়ে এন্ট্রি পর্বটা সেরে নেবো আমাদের রুমের জন্য, যদিও আমাদের রুম আগে থেকে বুকিং ছিল। এই যে ক্যাম্পের গেট, আর এই হলো ক্যাম্পের ভেতরটা। এই যে ক্যাম্পে আসতে না আসতেই চলে এসছে হাতে ডাবের জল। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ক্যাম্পে ডাবের জলটাই দেওয়া হয়। আর ডাবের জল কিন্তু ভীষণভাবে রিফ্রেশমেন্ট আনে, এই গরমে এটা ভীষণ প্রয়োজন ছিল। ডাবের জলটা জাস্ট ফিনিশ করলাম। এবারে আমাদের রুমটা দেখানোর পালা। ক্যাম্পে বুকিংয়ের জন্য কিন্তু পার হেড আইডি প্রুফ লাগবে, যদিও আমাদের রুম আমরা আগে থেকে বুকিং করেছি, যেটা আপনাদেরকে বললাম। আর এন্ট্রি করলাম কিন্তু আইডি প্রুফ দিয়ে। চলে এসেছি ক্যাম্পের মধ্যে, যেখানে আমাদের রুমগুলো রয়েছে। ফার্স্টে আমরা যে রুম নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন কটেজ করে বেশ অনেকগুলো রুম রয়েছে, প্রায় 3 থেকে 4টে রুম আমি এখানে দেখতে পাচ্ছি, সবই কিন্তু গেস্টদের থাকার জন্য। চলুন এখন রুমের মধ্যে এন্ট্রি করি। আর রুম নাম্বার হচ্ছে 403। রুমের মধ্যে এন্ট্রি করেছি। রুমটা কিন্তু বেশ বড়, খোলামেলা একটা রুম। ভেতরে কিন্তু রয়েছে 2টো কিং সাইজের বেড, যেখানে আপনারা এক একটা বেডেই কিন্তু আপনারা 2 থেকে 3 জন ইজিলি থাকতে পারবেন। মোটামুটি এই রুমটাতে আপনারা 5 থেকে 6 জন শেয়ারিংয়ে কিন্তু থাকতে পারবেন ম্যাক্সিমাম। চেয়ার টেবিল রয়েছে, এখানে বসে আপনারা চাইলে রুমে বসেই ডিনার করতে পারবেন বা ব্রেকফাস্টটাও কিন্তু সারতে পারবেন। বেডের উপরে ব্ল্যাঙ্কেট দিয়েছে খুব সুন্দর করে। এখানে একটা টাওয়েল রয়েছে। রুমটি কিন্তু এসি রুম, তার জন্য এসি আর ফ্যান কিন্তু দুটোই রয়েছে। এদিকে এই যে বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ দিয়েছে। আর রুমের মধ্যে একটা ছোট্ট কাভার্ড রয়েছে আর একটা মিরর রয়েছে। এই হলো ওয়াশরুমের কন্ডিশন। এই যে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম দেখুন। এখানে কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, জলের ব্যবস্থা। আচ্ছা, কমপ্লিমেন্টারি এখানে বাথ কিট দিয়েছে দেখুন, সাবান দিয়েছে, আবার শ্যাম্পুও দিয়েছে। রুমের মধ্যে একটা ছোট উইন্ডো আছে, বেড সাইড উইন্ডো। এই যে
উইন্ডোটা দিয়ে আপনারা বাইরের ভিউটা পাবেন, মানে বাইরে যে রিসর্টটা কতটা সুন্দর সেটা রুমে বসেই আপনারা চাইলে দেখতে পারবেন। রুমের মধ্যে কিন্তু কমপ্লিমেন্টারি দুটো ওয়াটার বটলও দেওয়া হয়েছে। আমাদের ক্যাম্পে যে আরও বেশ কিছু রুম রয়েছে, মানে কটেজ আর টেন্ট, সেটাও আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে আপনারা বাড়ি বসেই বুকিংটা সারতে পারেন। আর আমাদের এই ট্রিপে এসে কত টাকা কি খরচ পড়লো সেটাও এই ভিডিওতেই বলবো, তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবেন। এখন প্রচণ্ড বিধ্বস্ত আছি, দেখছেনই, মানে একেবারে নাজেহাল অবস্থা, একটু ফ্রেশ হতে হবে। দেখা হচ্ছে একেবারে আপনাদের সাথে লাঞ্চ টেবিলে। ঘড়িতে এখন বাজে 2:03, বসে পড়েছি লাঞ্চ করতে। চলে এসেছি আমাদের ক্যাম্পের ডাইনিং হলে। ডাইনিং হলে বেশ অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আপনারা বেশ অনেকজন মিলে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। প্রকৃতির মধ্যে বেশ ভালো লাগবে এখানে বসে খাওয়া দাওয়া করতে। আর আমরা যে ক্যাম্পে রয়েছি, RRR ক্যাম্প, এখানে কিন্তু থাকা খাওয়া প্যাকেজের মধ্যেই রয়েছে, মানে থাকা খাওয়ার জন্য আমাদেরকে আলাদা আলাদাভাবে পে করতে হচ্ছে না। আর এখানে ভেজ নন ভেজ দু রকমই কিন্তু পাওয়া যায়। যদি আপনারা ভেজ খান তাহলে আগে থেকে জানাবেন ওনাদেরকে, সেই মতো ওনারা আর কি প্রিপারেশন নেবে। আর আমরা তো নন ভেজ খাই। আজকে লাঞ্চে আমাদের কি কি রয়েছে, মানে আমাদের প্যাকেজে কি কি রয়েছে আপনাদেরকে দেখাই। প্লেটে দেখুন এখানে রয়েছে এই যে গরম গরম ভাত, পেঁয়াজ আর লঙ্কা দেওয়া হয়েছে, এখানে শসা রয়েছে, লেবু রয়েছে, আর এই যে পেঁয়াজ আলু ভাজা রয়েছে, সঙ্গে রয়েছে ডাল, ঝিঙে আলু পোস্ত রয়েছে, এখানে স্পেশালি রয়েছে চিংড়ি মাছের কারি। এই যে দেখুন অনেকগুলো চিংড়ি মাছই কিন্তু এখানে দিয়েছে। আর এখানে রয়েছে পমফ্রেট কারি, এই যে। আর পমফ্রেট মাছের সাইজ কিন্তু এই যে দেখুন, পমফ্রেট মাছের সাইজ স্ট্যান্ডার্ড সাইজ। শেষ পাতে কিন্তু চাটনি আর পাঁপড়ও আছে। আপাতত আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু এগুলোই রয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ইচ্ছা থাকে কাঁকড়া কিংবা অন্য কোনো আইটেম সামুদ্রিক মাছ সেগুলো ট্রাই করবেন, তাহলে কিন্তু অবশ্যই যখন আপনারা বুকিং করবেন বা যেদিন আসবেন একটু আগে থেকে ওনাদেরকে বলবেন, ওনারা কিন্তু সেই মতো আপনাদেরকে সেগুলো সার্ভ করতে পারবে, মানে প্রিপারেশন নিতে পারবে। আর সেগুলো যদি নেন আপনারা, তার জন্য কিন্তু আলাদা আলাদা পে করতে হবে, মানে ওগুলো কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড নেই। খাওয়া দাওয়া কিন্তু ডাল দিয়ে শুরু করলাম, ডাল দিয়ে অলমোস্ট খাওয়া ডান। ডালটা কিন্তু অসাধারণ হয়েছে। আর এখন খাচ্ছি ঝিঙে আলুর যে পোস্ত যেটা ছিল, ঝিঙে আলু পোস্ত, সেটা দিয়েই খাচ্ছি। এটাও অসাধারণ হয়েছে। এখানে দেখছি প্রত্যেকটা রান্নাই অসাধারণ। এখন কিন্তু চিংড়ি কারিটা দিয়ে খাচ্ছিলাম। চিংড়ি কারিটা ভীষণ টেস্টি হয়েছে, দারুণ লাগছে। এখনও পমফ্রেট কারিটা রয়েছে। পমফ্রেট মাছ তো আমার ফেভারিট, ওটা তো টেস্ট করবোই। খেয়ে দিয়ে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িতে এখন বাজে বিকেল 4:30। লাঞ্চ করে উঠেছি খানিক্ষণ আগে, একটু রুমে রেস্ট নিলাম। তো এখন যাচ্ছি সমুদ্রের দিকে। সমুদ্রের পাড় লাগাওয়া এই রিসর্টে আমরা আছি, ভীষণ ভালো এখানকার লোকেশন। তো এখানে যখন এসেছি সমুদ্রের সাথে তো দেখা করতেই হবে। চলুন বিকেলবেলার এই সময়টা একেবারেই আমরা নষ্ট করব না ক্যাম্পে বসে, তাই ভাবছি এই সময়টা আমরা সমুদ্র থেকে ঘুরে আসি। আমাদের রিসর্ট থেকে পা বাড়ালেই কিন্তু সমুদ্রের দিকে অনেকটাই চলে এসেছি। আর এখানে যে সমুদ্রের বিচের আগে কিন্তু আছে খুব সুন্দর একটা ঝাউয়ের জঙ্গল। এখন আমরা সেই জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি। জঙ্গলটা জাস্ট অসাধারণ কিন্তু। দেখুন সায়নী অলরেডি আগে আগে যাচ্ছে, ব্যাপক আনন্দ করছে কিন্তু। আর জঙ্গলটা দেখুন, জঙ্গলের ভাইবসটা দেখুন, শুধু কি অপূর্ব লাগছে দেখুন। আর জঙ্গলটা কিন্তু ভীষণ নির্জন। আর একটু হাঁটলেই কিন্তু আমরা সি বিচ পাবো। তো এই রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। চলে এলাম সমুদ্রের পাড়ে, বাগদা সি বিচ। আপনারা জানেনই ভীষণ সুন্দর নিরিবিলি সি বিচ। যে সি বিচের পাড়ে আসলে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবেন। সমুদ্রের জলের সাথে কিন্তু ঝাঁকে ঝাঁকে ঝিনুক, শামুক এগুলো অনেক কিছুই দেখা যায়। আর তার সাথে সমুদ্রের এক পাড় দিয়ে ঘন সবুজ ঝাউবনের যে একটা সুন্দর ভিউ, সেটা তো পাওয়া যায়ই। আর বিকেলের সময় কিন্তু বাগদা সি বিচে আসলে আপনারা সানসেটটাও দেখতে পাবেন। তবে এই মুহূর্তে সানসেটটা আমরা দেখতে পেলাম না, কারণ আমরা এসেছি বর্ষাকালে, তাই বর্ষাকালে কোনো ভরসা নেই। সানরাইজ সানসেট সেটা ভাগ্যের ব্যাপার। আকাশে বেশ মেঘলা, আমার মনে হয় সন্ধ্যের দিকে বৃষ্টি হতে পারে। যাই হোক, এখন সমুদ্রের পাড়ে এসে যেটা দেখছি, বেশ লোকজনের ভিড় এই সময় বাগদা সি বিচে। আর তার সাথে আমাদের মতোই কিন্তু প্রচুর লোকে, মানে প্রচুর ট্যুরিস্ট সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি করছে, আনন্দ করছে, ফটো তুলছে, নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। আর আমরাও এই সময়টাকে একেবারে হাতছাড়া করতে চাইনি, তাই সমুদ্রের পাড়ে একটু ঢু মারা। আর বিকেলের এই সময়ে আপনারা যদি সি বিচে আসতে না চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলেই বোটিংটাও সারতে পারেন। আমাদের ক্যাম্প থেকেই বোটিং করায়। তো বোটিংটা হয় বুড়িবালাম নদীতে। যেহেতু এই ট্রিপটা আমাদের 2-3 দিনের, তো আমরা ভেবেছি আমরা কালকে বোটিংটা সারবো। আপনাদের হাতে সময় থাকলে আপনারা বোটিংটাই বিকেলবেলাতেই কিন্তু সেরে নিতে পারবেন। গুড ইভিনিং
বন্ধুরা, সন্ধে হতে না হতেই আমরা কিন্তু সমুদ্র থেকে ফিরেছি আমাদের ক্যাম্প ট্রিপল আর ক্যাম্পে ফেরা মাত্রই আমরা যেটা দেখলাম, দিনের সাথে রাত্রের যে ক্যাম্পের ভিউ সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। রাত্রেবেলা আমাদের এই ক্যাম্পটিকে কিন্তু বেশ দারুণ লাগছে, কারণ ক্যাম্পের সমস্ত লাইটগুলো জ্বলে উঠেছে। আর তার সাথে আমাদের এই ক্যাম্পে কিন্তু সন্ধেবেলা এন্টারটেনমেন্টের জন্য মিউজিকেরও ব্যবস্থা রয়েছে। মানে আপনারা যদি আপনাদের ফ্যামিলি, প্রিয়জন বা বন্ধু বান্ধবের একটা গ্রুপ নিয়ে এই ক্যাম্পে আসেন, আপনাদের দারুণভাবে কাটবে, এটুকু আমি বলতে পারি। এরপর সন্ধেবেলা দেওয়া হলো সন্ধে স্ন্যাক্স। আজকে স্ন্যাক্সে দেওয়া হয়েছে ভেজ পকোড়া, সঙ্গে রয়েছে কেচাপ আর সাথে ছিল চা। স্ন্যাক্সটা তো খাচ্ছিলাম, সেটা অসম্ভব ভালো ছিল, দারুণ বানিয়েছে। আর এখন কিন্তু আমার হাতে চলে এসছে 1 প্লেট গরম গরম চিকেন পকোড়া। এটা আমরা এক্সট্রা অর্ডার দিয়েছি, যেহেতু আজকে আমরা বারবিকিউটা নিচ্ছি না, তার জন্যই এটা আমাদের এক্সট্রা নেওয়া। আপনারা চাইলে নিতেই পারেন, আর এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নাই। 1 প্লেট চিকেন পকোড়ার দাম আপনাদের ধরুন ওই মোটামুটি 200 টাকা মতো পড়বে। 1 প্লেটে 10 পিস থাকবে। এরপর রাত 10টা নাগাদ আমরা ডিনার সেরেছিলাম নিজেদের রুমেই। ডিনারে ভাত বা রুটির অপশান ছিল, আমরা রুটি নিয়েছিলাম, সঙ্গে ছিল একটা মিক্স ভেজ আর চিকেন কষা। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে সকাল 7:30। বেশ কিছুক্ষণ আগে আমরা ঘুম থেকে উঠেছি। আজকে ভেবেছিলাম একটু সকালবেলা মানে ভোরের দিকে সমুদ্র পাড়ে যাব, কিন্তু ভোরবেলায় হয়েছে মুষলধারে বৃষ্টি, তো তার জন্য আমরা রুম থেকে কেউ বেরোয়নি, আর সি বিচের দিকেও আর যাওয়া হয়নি। আজকে যেহেতু আমাদের সাইট সিনের ব্যাপার রয়েছে, তো সাইট সিনের জন্য সকাল সকাল আমাদের বেরোনোর কথা রয়েছে, তার জন্যই আমরা একদম রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর সকালবেলা ওঠা মাত্রই কিন্তু আমাদেরকে রুমেই বেডটি প্রোভাইড করেছিল, 4 বিস্কিট দিয়েছিল। ফার্স্ট করতে চলে এসেছে ডাইনিং টেবিলে। ব্রেকফাস্টে কি কি আছে দেখায়। গরম গরম লুচি দিয়েছে, আলুর তরকারি রয়েছে, আর এদিকে রয়েছে মিষ্টি আর ডিম সিদ্ধ। ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে, আর এদিকে আমাদের অটো চলে এসছে। এই যে অটো চলে এসছে আমাদের একদম ক্যাম্পের সামনেই অটো চলে এসছে। এই অটো নিয়ে আজকে আমরা ঘুরবো সারাদিন। অটো ছাড়াও আপনারা যদি মনে করেন 4 হুইলার নিয়ে ঘুরবেন, সেটাও পসিবল। এবার অটো আর 4 হুইলার এই দুটোর মধ্যে ভাড়াটা ডিফারেন্স আছে। আর এই মুহূর্তে কিন্তু শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। বর্ষাকালে এসে বৃষ্টি হবে, খুবই স্বাভাবিক ব্যাপার। চলুন এখন অটোতে উঠে পড়ি। আমরা কিন্তু অটোতে উঠে গিয়েছি, আর বৃষ্টিটাও একটু জোরে শুরু হয়েছে, বেশ ভালো লাগছে। আজকে আমাদের প্রথম স্পট হলো ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। আমাদের ক্যাম্প থেকে মন্দির পর্যন্ত যেতে ধরুন মোটামুটি 1 ঘন্টা খানিক সময় লাগবে আমাদের, অনেকটা সময়, একটু ডিস্টেন্সে আছে। চলুন যাওয়া যাক তাহলে। আজ আমাদের প্রথম স্পট ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এটি বালাসোরের রেমুনা শহরে রয়েছে। আর এই মন্দিরটি মানে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির কিন্তু প্রায় 500 বছরের বেশি পুরনো। এই মন্দির নিয়ে বিভিন্ন রকমের পৌরাণিক কাহিনী রয়েছে। কেন এই মন্দিরের নাম হয়েছে, এই মন্দিরে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হয়, ভোগ হিসাবে কিন্তু ক্ষীর দেওয়া হয়। চলুন এখন মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। মন্দিরের মেন গেটটা দিয়ে গিয়েই জাস্ট মন্দিরের যে উঠোনটা রয়েছে সেখানে আপনারা ক্যামেরা করতে পারবেন, ফোন বা এমনি ক্যামেরা নিয়ে। কিন্তু মেন মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, আপনারা নিজেরা এসে দর্শন করে যাবেন। চলে এসেছি আমাদের নেক্সট স্পট ইমামি জগন্নাথ মন্দির। মন্দিরটা ভীষণ সুন্দর, এটা আমাদের সেকেন্ড টাইম। পাশে মাইক চলছে তাই বেশি কথা বলতে পারবো না। চলুন মন্দিরটা একটু আপনাদের সাথে শেয়ার করি। ওই যে দূরে যে গেটটা রয়েছে ওখান থেকে এন্ট্রি করলাম, আর এটাই মন্দিরে ঢোকার এন্ট্রি গেট, এই যে এইটা। আর মন্দিরে ঢোকার যে গেটটা রয়েছে তার পাশে রয়েছে শু কাউন্টার, এই যে দেখুন, তবে সেটা ফ্রিতেই। এই যে মন্দিরে যাওয়ার জন্য কিন্তু পা আর হাত ধুতে হবে, তার জন্য এখান থেকে কিছুটাই পুরীর মন্দিরের মতোই নিয়ম আর কি। ইমামি জগন্নাথ মন্দির। মন্দিরে কোনো টিকিট চার্জেস নেই, আর এটা খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। আর এই মন্দিরকে দ্বিতীয় পুরীর মন্দির বলা হয়, কারণ পুরীর মন্দিরের রেপ্লিকা এটা। পুরীর মন্দিরের মতো করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। আর কিছুটা এই মন্দিরটা কোণারকের সূর্য মন্দিরের মতোও দেখতে। কোণারকের সূর্য মন্দিরের মতোই 16টি চাকা আর 4টি ঘোড়া দিয়ে মন্দিরটি রথের আকারে তৈরি করা হয়েছে। মন্দির চত্বরটা বেশ সুন্দর গার্ডেন করা রয়েছে, বেশ ভালো লাগবে আপনাদের এই মন্দিরে আসলে। আর মন্দিরটা বেশ উঁচু, প্রায় 78 ফুট উঁচু মন্দিরটা। চলুন এখন ভেতরে যাব, আমরা জগন্নাথ প্রভুকে দর্শন করব। ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। ইমামি জগন্নাথ টেম্পল থেকে আমরা কিন্তু বেরিয়ে গেছি। দুঃখের বিষয় প্রভু গেছে মাসির বাড়ি ঘুরতে,
তো প্রভুর দর্শন পেলাম না। তবে আপনারা যারা ভিডিওটি দেখবেন উল্টো রথে পরে কিন্তু প্রভুর দর্শন পেয়ে যাবেন। তো এখন ফিরছি আমরা অটোর দিকে, চলুন যাওয়া যাক নেক্সট স্পটে। মন্দির দেখে আমরা তো অটোতে উঠে পড়েছি। মন্দির ছেড়ে কিছুটা রাস্তা এগোতেই আমরা কিন্তু রাস্তা দিয়েই মানে রাস্তার দুধারে পাহাড় দেখতে পাচ্ছি। বেশ অনেকটা দূরে আছে আমাদের থেকে, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এটা দেখতে। কিছুটা নর্থ বেঙ্গলের মতো ফিল হচ্ছে। আর বর্ষাকালের মেঘগুলো না পুরো পাহাড়ের উপরে জমাট বেঁধে আছে, কিন্তু অন্য সময় আসলে আপনারা পরিষ্কার দেখতে পাবেন। আর এখন আমরা যাচ্ছি ব্লু লেক বলে একটি জায়গা। যদিও আমাদের জন্য এটা প্রথমবার, আমরা যাইনি, তবে রাস্তা দিয়ে যেতে যেতে এই যে ভিউগুলো, এটা দারুণ লাগছে। চলে এলাম আজকে আমাদের নেক্সট স্পট ব্লু লেক। প্রথমবার এলাম এখানে, ভীষণ ভালো লাগছে। আকাশে বর্ষার ঘন কালো মেঘগুলো জমাট বেঁধে আছে, তবে আকাশের কালার যদি ব্লু হতো লেকটাকে কিন্তু আরও বেশি দেখতে ভালো লাগতো, কারণ এই লেকের জল কিন্তু ব্লু কালারের। তবে লেকের যে ভিউটা সেটা ভীষণ সুন্দর, ভীষণ বড় এই লেকটা। আর চারিপাশে কিন্তু পাহাড় রয়েছে, আর পাহাড়ের মাঝখানে সুন্দর লেক। এখন আমরা নীলগিরি পাহাড়ের এখানে। নীলগিরি পাহাড়ের নিচে রয়েছে নীলগিরি রাজবাড়ি আর জগন্নাথ দেবের মন্দির। এই জগন্নাথ দেবের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন নীলগিরি রাজবংশের রাজা হরিচন্দন। ভেতরে প্রভু জগন্নাথ, গণেশ, শিব এছাড়াও আরও অন্যান্য দেবদেবতার মন্দির রয়েছে। চলুন এখন মন্দিরটা ঘুরে দেখব, তবে ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আর রাজবাড়িটাও ঘুরে দেখব। রাজবাড়িটা বেশ পুরনো রাজবাড়ি। আর এই মন্দিরের পাশে এই যে রাস্তাটা উঠে গেছে, ওই দেখুন, এটাই কিন্তু মেন রাজবাড়িটা, নীলগিরি রাজবাড়ি। আর পেছন দিকে যে পাহাড়টা দেখছেন এটাই কিন্তু নীলগিরি পাহাড়। বেশ সুন্দর লোকেশন। বালাসোরের নীলগিরি রাজবাড়ি একটি ঐতিহাসিক স্থাপত্য, যা নীলগিরি রাজবংশের স্মৃতি বহন করে। রাজবাড়ির গেট দিয়ে প্রথমে ঢুকেই দেখতে পাবেন কনকদুর্গা মন্দির। 1750 সালে মহারাজা রামচন্দ্র মর্ধরাজ হরিচন্দন রাজবাড়ির মূল পুরনো অংশটি নির্মাণ করেছিলেন। এরপর রাজা গোবিন্দচন্দ্র ও রাজা কৃষ্ণচন্দ্র রাজপ্রাসাদের এলাকা বৃদ্ধি করেন। ব্রিটিশ আমলে নীলগিরি ছিল একটি দেশীয় রাজ্য, যার রাজধানী ছিল নীলগিরিতেই। রাজবাড়ি ঘুরে কিন্তু আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। এখন যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর, যেটা আমাদের লাস্ট স্পট। তো এখানে কিন্তু 20 টাকা পার্কিং ছিল রাজবাড়ির এখানে। প্রত্যেকটা জায়গায় কিন্তু পার্কিং রয়েছে 20-30 টাকা করে। পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার পথে রাস্তার দু সাইডের ভিউ ছিল অসম্ভব সুন্দর। দূরে দূরে দেখুন ছোট বড় সবুজ পাহাড়গুলোকে দেখতে পাচ্ছিলাম, আর বর্ষার কালো মেঘ প্রত্যেকটা পাহাড়ের মাথায় ধোয়ার মতো জমাট বেঁধে আছে। দেখতে কিন্তু দারুণ লাগছিল। নীলগিরি রাজবাড়ি থেকে পঞ্চলিঙ্গেশ্বরের ডিস্টেন্স 10 কিলোমিটারের মতো, তাই যেতে কিন্তু বেশি সময় লাগবে না। আমরা কিন্তু চলে এলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, আর আমাদের গাড়িটা কিন্তু এখানেই পার্কিংয়ে রয়েছে। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাব এখন, এই যে এই রাস্তাটা, আর পাশেই দেখুন পাহাড়টা কি অসাধারণ লাগছে দেখুন। অনেকটাই হাঁটতে হবে, দেখি কতটা হাঁটতে হয়। আর এদিকেও পার্কিংয়ের ব্যবস্থা আছে, সমস্ত গাড়িগুলো পার্কিংয়ে রাখা আছে। মন্দিরে যাওয়ার পথে কিন্তু রাস্তার দুপাশে এরকম প্রচুর দোকান দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের দোকান এখানে আছে। তো আপনারা যারা পুজো দেবেন ভাবছেন, তারা কিন্তু এইসব দোকানগুলো থেকে পুজো দেওয়ার ডালা সংগ্রহ করে তবেই কিন্তু মন্দিরে যেতে পারবেন। এখানে প্রচুর ডালার দোকান রয়েছে, ওই মোটামুটি 20-30 টাকা এরকম নিচ্ছে আর কি, নারকেল দিয়ে। তো আপনারা এখান থেকে নিতেই পারেন কিন্তু। আর এই যে এখানে এখন আমরা আছি, এখানে রাস্তার দুধারে আপনারা বিভিন্ন রকমের দোকান পাবেন। কোথাও ডালার দোকান, কোথাও বিভিন্ন রকমের ওই ঘর সাজানোর জিনিসপত্র, বাচ্চাদের টয়েস, এই টাইপের দোকানপত্র রাস্তার দুধারে প্রচুর রয়েছে। আর এখান থেকে কিন্তু বেশ অনেকটা আমাদের এখনও হাঁটতে হবে। পাহাড়ের উপরে যেহেতু মন্দিরটা, যত আমরা এগিয়ে যাব সামনে তত কিন্তু রাস্তাটা আরও খাড়াই হবে, তো একটু কষ্ট করে আপনাদেরকে হেঁটে যেতে হবে। এখানে কোনো গাড়ি আসবে না। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি কিন্তু নীলগিরি পাহাড়ের নিচে। আকাশ আপনাদেরকে যে পাহাড়টি দেখাচ্ছিল ওটা কিন্তু নীলগিরি পাহাড়। তো পঞ্চলিঙ্গেশ্বর হলো একটি শিবের মন্দির। এই রাস্তা ধরে একটু এগোনোর পরই সিঁড়ি পাবো আমরা। এখানে প্রায় 260টা সিঁড়ি রয়েছে মন্দিরে যাওয়ার জন্য। পাহাড়ের অনেকটা উঁচুতে মন্দিরটি রয়েছে। আর মন্দিরে যাওয়ার আগে কিন্তু একটা খুব সুন্দর ফলস পড়ে, যেটাই বর্ষাকালেই দেখতে সব থেকে ভালো লাগে। তাই বলা হয় যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির কিন্তু বর্ষাকালে ঘুরতে আসার জন্য একটি আদর্শ জায়গা। আপনাদেরকে আমি বলেছিলাম যে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পাহাড়, ঝর্ণা, লেক, সমুদ্র, এই সব কিছু একসাথে। তো এক এক করে কিন্তু সমস্তটাই শেয়ার করে ফেললাম আমি। চলুন এখন ঝর্ণা দেখার পালা। সামনে একটা খুব সুন্দর ফলস রয়েছে, সেটা শেয়ার করব।
মন্দিরে যাওয়ার মেন গেটের কাছে কিন্তু আমরা চলে এসেছি। এই যে দেখুন সামনে গেট রয়েছে, ওই যে, আর এখান থেকেই কিন্তু সিঁড়ি রয়েছে। এখানে পার হেড 5 টাকা করে টিকিট, আমরা 3 জন আছি, 15 টাকা নিচ্ছে। এই যে এখান থেকে কিন্তু সিঁড়ি শুরু হলো, এই যে দেখুন সামনে আকাশ যাচ্ছে, আর এই যে সিঁড়িটা কিন্তু উঠে গেছে পাহাড়ের আরও ওপরে, আর এখান থেকে কিন্তু ফলসটা দেখা যাচ্ছে। আর এখান থেকেই কিন্তু 260টা সিঁড়ি শুরু হয়ে গেল। এবার আপনাদেরকে এই সিঁড়ি ধরে যেতে হবে একদম ওপরে, যেখানে মন্দির রয়েছে। আমরা কিন্তু ফলসের এখানে চলে এসেছি। বেশ অনেকটা সিঁড়ি আমাদের অতিক্রম করতে হলো। এই দেখুন কত সুন্দর লাগছে, আর এর পাশে রয়েছে এরকম বসার জায়গা। আর ফলসটি কিন্তু মারাত্মক, দেখুন বর্ষাকাল বলেই কিন্তু এত জল, অন্য সময় জল থাকে কিন্তু এতটা জল কিন্তু থাকে না। ফলসের পরে কিন্তু আবার এরকম সিঁড়ি চলে গেছে, আর এই জায়গা থেকে সিঁড়ি কিন্তু আরও ঢালু, দেখুন আরও ওপরে উঠতে হবে আমাদের। এই যে এখানে দেখুন মেন মন্দিরটা রয়েছে, এই যে এখানেই কিন্তু বাবাকে পুজো করা হয়। আপনারা এখানে নিচ থেকে ডালা কিনে এনে এখানেই কিন্তু আপনারা পুজোটা দিতে পারবেন। এই দেখুন অনেকে কিন্তু পুজো দিয়েছে। আর এখানে 5টি শিবলিঙ্গ রয়েছে, তার জন্য এই যে ফলস। এখানে এসে আপনাদের যদি বাবাকে ছুঁয়ে দেখার তেমন ইচ্ছা থাকে তাহলে কিন্তু অবশ্যই আগে থেকে গামছা, টাওয়াল বা এক্সট্রা জামা কাপড় এগুলো ক্যারি করতে পারেন, কারণ বাবাকে ছুঁয়ে দেখতে গেলেই ভিজে যাবেন। আর জলের তো ফোর্স প্রচুর পরিমাণে, যেহেতু এখন বর্ষাকাল ফোর্সটা আরও বেশি। আর এই জলকে কিন্তু অতি পবিত্র বলে মনে করা হয়। এখানে এই যে ফলসটি রয়েছে, এই ফলসের নিচেই কিন্তু রয়েছে 5টি শিবলিঙ্গ, যে শিবলিঙ্গকে ছুঁয়ে দেখা যায়। আর যদি আপনারা এই শিবলিঙ্গ ছুঁয়ে দেখতে চান সেক্ষেত্রে এখানে যে পুরোহিতরা রয়েছে ওনাদেরকে বলবেন আপনাদের হেল্প করবে ছুঁয়ে দেখার জন্য আর কি, কারণ জলের এতটা ফোর্স আপনারা একা একা কিন্তু কোনোদিন চেষ্টা করতে যাবেন না, মানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর জায়গাটা বেশ স্লিপ, আমি যেটা দেখলাম বেশ ভালো লাগলো। আমি এই ফলসের জল একটু ছুঁয়ে নিলাম, মাথায় ঠেকালাম। প্রচুর লোকজন যারা ট্যুরিস্ট আমাদের মতো এই জায়গাটাকে কিন্তু ঘুরতে এসেছেন আর বাবাকে দর্শন করতে এসেছেন। পঞ্চলিঙ্গেশ্বরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা গাড়ি নিয়ে ফিরছি আমাদের ক্যাম্পে। আজকে সব স্পটগুলো ঘুরতে অটোতে আমাদের রিজার্ভে খরচ পড়েছে 2200 টাকা। তবে আপনারা চাইলে 4 হুইলারও নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের রিজার্ভে খরচ পড়বে 3500 টাকা। এখন বাজে বিকেল 3:30, আমরা চলে এসেছি আমাদের ক্যাম্পে। প্রত্যেকটা স্পট আমরা ভিজিট করেছি ঠিকই, কিন্তু ভালোভাবে মানে কোনো স্পটে ঠিকঠাকভাবে সময় দিতে পারিনি, কারণ আমরা আমাদের ক্যাম্প থেকে অনেক দেরি করে বেরিয়েছি। আপনাদের যদি এই প্ল্যানটা থাকে যে আপনারা এখানে এসে সাইট সিন করবেন তাহলে অবশ্যই একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবেন। মোটামুটি 7টা 7:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে যেতেই 8:30 9টা বেজে গেছে, আর আমরা ওখানে গিয়ে বেশি সময় দিতে পারিনি। তবে বেশ এনজয় করেছি, প্রত্যেকটা স্পট ভীষণ ভালো ছিল। ক্যাম্পে ফিরে আমরা রুমে আর যাইনি, ডিরেক্ট চলে এসেছি ডাইনিং হলে লাঞ্চ করার জন্য। এখানে রয়েছে রাইস, লেবু, লঙ্কা, পেঁয়াজ দেওয়া হয়েছে। এখানে একটি মিক্স ভেজ রয়েছে, আলু ফুলকপির তরকারি, আলু ভাজা রয়েছে, স্যালাড হিসেবে এখানে শশা দিয়েছে, আর এদিকে দেখুন ডালও রয়েছে। এদিকে রয়েছে কাতলা মাছের কারি, এই যে চিংড়ি মাছের কারি রয়েছে, এই যে সঙ্গে কিন্তু চাটনি আর পাঁপড়ও আছে। চলুন আর বেশি কথা বলবো না, অনেক বেলা হয়েছে, খাওয়া দাওয়া শুরু করি, খেয়ে দিয়ে উঠে দেখা হচ্ছে। এবারে চলুন এই ট্রিপল আর ক্যাম্পে আর কী কী কটেজ রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখুন বেশ অনেকগুলো কটেজ রয়েছে, আর প্রত্যেকটা কটেজই কিন্তু এসি রুম। এই কটেজগুলোর ভেতরে আপনারা ম্যাক্সিমাম 4 জন থাকতে পারবেন, কারণ 2টো বেড দেওয়া আছে। আর প্রত্যেকটা কটেজের ভেতরেই কিন্তু এরকম সুন্দর সাজানো গোছানো ফল সিলিং করা। এদিকে দেখুন মিরর আর একটা ছোট্ট ওয়ার্ড্রোবও দিয়েছে, আর এদিকে দেখুন আরও একটি মিরর, বেসিন রয়েছে, আর এই হলো ওয়েস্টার্ন ওয়াশরুম। এখানে দেখুন আরও বেশ কিছু কটেজ রয়েছে। চলুন এর মধ্যে থেকে একটি কটেজ আপনাদের সাথে শেয়ার করি। এখানে যে রুমটি রয়েছে এই রুমের ভেতরে কিন্তু একটি ডাবল বেড রয়েছে, তাই ম্যাক্সিমাম এই রুমটিতে আপনারা 2 জন থাকতে পারবেন। আর এদিকে দেখুন মিরর একটা ছোট্ট ওয়ার্ড্রোবও দিয়েছে। এই রুমটি কিন্তু এসি রুম, তাই এসি ফ্যান দুটোই আছে, আপনারা এসি নন এসি দুভাবেই নিতে পারবেন। আর এদিকে দেখুন রয়েছে ওয়েস্টার্ন ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এছাড়াও ক্যাম্পের মধ্যে বেশ কিছু অ্যাডভেঞ্চার টেন্টও রয়েছে। টেন্টগুলো কিন্তু বেশ বড় বড়, আর এই টেন্টের ভেতরে দেখুন কি কি রয়েছে। টেন্টের ভেতরে কিন্তু বেশ অনেকটাই জায়গা ছিল, তাই ম্যাক্সিমাম আপনারা এই টেন্টটিতে
3জন তো থাকতেই পারবেন। এখানে সুন্দর ব্ল্যাঙ্কেট, পিলো দিয়েছে, ফ্যান রয়েছে সামারের জন্য, আর চার্জিং পয়েন্ট, লাইট দেখছেন সবই আছে। তবে টেন্টের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম নেই, কমন ওয়াশরুম ইউজ করতে হবে। এছাড়াও এই ক্যাম্প থেকে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে, যেটা আপনাদেরকে আমি আগের দিনই বলেছিলাম, কিন্তু বিকেলবেলা বৃষ্টি শুরু হওয়ার জন্য আমরা আর বোটিংটা করতে পারিনি। আপনাদের সাথে যেগুলো শেয়ার করছি এগুলো আমাদের আগের বারের ভিডিও ক্লিপ। এখানে বুড়িবালাম নদীতেই বোটিংটা হয়, আর এই বোটিংটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার, আর এই 1.5 ঘন্টা কিন্তু আপনারা ভীষণ এনজয় করবেন। বোটিংয়ে আপনাদের পার হেড খরচ পড়ে 400 টাকা করে, তাই আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই কিন্তু বোটিংটা করবেন। গুড ইভিনিং বন্ধুরা, আজ আমাদের দুবলাগাড়িতে সেকেন্ড ডে, আর এই সেকেন্ড ডের সন্ধ্যাটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে কাটাতে চাইছি, কারণ যেহেতু আজকে আমাদের লাস্ট ডে, কালকে আমরা বাড়ি ফিরবো তার জন্য। কিন্তু আজকে সন্ধ্যা থেকেই শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি, আর তার জন্য কিন্তু আমাদের এই যে ক্যাম্প ফায়ার হচ্ছে এখানে, আর এই ক্যাম্প ফায়ারের এখানে কিন্তু সুন্দর ছাতা লাগানো রয়েছে, খুব ভালো সিস্টেম। মানে আপনারা যদি এই বর্ষাকালেও এই ক্যাম্পে আসেন, সন্ধ্যের এই সময়টা মাটি হবে না, যেটা হয় আর কি সি বিচের পাড়ে ক্যাম্পগুলোতে আসলে সন্ধ্যেবেলা ক্যাম্প ফায়ার, গরম গরম চিকেন বারবিকিউ টেস্ট, এগুলো তো থাকবেই। এরপরে শুরু হলো চিকেন বারবিকিউ তৈরির প্রস্তুতি পর্ব। এটি কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড নেই। আপনারা যদি চিকেন বারবিকিউ নেন সেক্ষেত্রে আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে। এখানে 1 কেজি চিকেন বারবিকিউর দাম পড়ে 600 টাকা। এরপর রাত 10টা নাগাদ আমরা ডিনার সারলাম। আজকে ডিনারে ছিল রুটি, চিকেন কষা আর পনির কারি। গুড মর্নিং এভরিওয়ান। এই ট্রিপে আজকে আমাদের তৃতীয় দিন, মানে বাড়ি ফেরার দিন। সকাল সকাল উঠে গেছে, ঘড়িতে এখন বাজে সকাল 6:30। সকালবেলা হাতে এখন চলে এসেছে বেডটি, এই যেটা আমাদের রুমেই প্রোভাইড করা হয়। তো একটু তাড়াতাড়ি আজকে বেরিয়েছি রুম থেকে, তার জন্য দিয়ে দিয়েছে। এই ক্যাম্পটিতে কিন্তু রয়েছে 24 ঘন্টার সিসি ক্যামেরার ব্যবস্থা, আর রয়েছে ফ্রিতে ওয়াইফাই। এখন পেয়ে গেছে ট্রিপল-আর ক্যাম্পের দাদাকে। চলুন দাদার সাথে একটু পরিচয় করিয়ে দেই। দাদা, আপনার নাম? মানস সামন্ত। আচ্ছা, আপনাদের ক্যাম্পে আমরা 2 দিন ছিলাম, এখান থেকে ঘুরলাম। তো আপনারা একটু বলে দিন যে এই ক্যাম্পের যে এসি রুম, নন এসি রুম রয়েছে, তো প্যাকেজ ফেয়ার কেমন টাকা থেকে স্টার্টিং? আমার টেন্ট রয়েছে 1300 টাকা করে আচ্ছা, পার হেড পার হেড সিস্টেম, 4 দাবা খাবার টাকা নিয়ে। আচ্ছা আর নন এসি পড়বে 1800 করে, ওই 4 টাকা খাবার নিয়ে। আচ্ছা আর এসি পড়বে 2200 টাকা করে আচ্ছা, খাবার টাকা নিয়ে। পার হেড পার ডে খাওয়া দাওয়া হ্যাঁ। নিয়ে। আচ্ছা, প্যাকেজ ফেয়ার কি সিজন ওয়াইজ চেঞ্জ হয়? না না, ওই একই থাকে একই সারা থাকে। বছর? আচ্ছা, কাপল এলাও আছে তো? হ্যাঁ, এলাও আছে। পেট নিয়ে আসতে পারে? হ্যাঁ আসতে পারে। ফ্যামিলি নিয়ে তো আসতেই পারবে? হ্যাঁ, এরাও পারবে। আচ্ছা, বুকিং এর জন্য আইডি প্রুফ প্রয়োজন পার হেড, তাই তো? হ্যাঁ আচ্ছা, আপনাদের বুকিং এর সময় কি অ্যাডভান্স কিছু করতে হয়? হ্যাঁ, অ্যাডভান্স করতে হয়। অ্যাডভান্স করতে হয়, ঠিক আছে। আর তাহলে এবার বুকিং নাম্বারটা জেনে নেই, বলুন। বুকিং নাম্বারটা হলো 7873663637। একসাথে পাহাড়, সমুদ্র, লেক, ঝর্ণা সব কিছু যদি একসাথে দেখতে চান তাহলে কিন্তু ট্রিপটা আমাদের মতো করেই সাজাতে হবে। এবার আপনারা এই ট্রিপটা একদিনেও সাজাতে পারেন, মানে 1 রাত 2 দিনে, বা 2 রাত 3 দিনেও কিন্তু আমাদের মতো করে কাটাতে পারেন। হাতে সময় কম থাকলে আমার মনে হয় পঞ্চলিঙ্গেশ্বর ঘুরে তারপরে ফিরে এসে আপনারা কিন্তু ধৌলি ধরতে পারবেন, মানে ক্যাম্পে না ফিরে স্টেশনে ফিরতে পারবেন। যদি বলেন তো সেক্ষেত্রে কি ড্রপ করে দেবে? স্টেশনে ড্রপ করে দেবে, তাই তো? মানে পঞ্চলিঙ্গেশ্বর ঘুরে আপনারা যদি বলেন যে হাতে সময় কম, তাহলে কিন্তু দাদারা স্টেশনে ড্রপ করে দেবে। বিকেল যে 3টের ধৌলি এক্সপ্রেস রয়েছে, যেটা ধরে আপনারা কলকাতায় ফিরতে পারবেন। ভালো লাগলো দাদা, নমস্কার। এখন চলে এসেছি আমরা শেষ দিনের ব্রেকফাস্টটা করতে, কারণ কালকে সারা দিনের জন্য আমরা যেহেতু পে করেছিলাম, তো আজকে ব্রেকফাস্টটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। তো তার জন্যই দাদারা ব্রেকফাস্টটা আজকে যাওয়ার আগে বানিয়ে দিল। আজকে ব্রেকফাস্টে আমরা নিয়েছি এগ টোস্ট, এই যে দেখুন বানিয়ে দিয়েছে, চটজলদি যেটা হয় আর কি। সমস্ত ডিটেলস তো পেয়েই গেলেন, আর আমি তো পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে যতটা সম্ভব চেষ্টা করেছি তথ্য দেওয়ার। ভীষণ ভালো লাগলো 2 রাত 3 দিনের এই ট্রিপে এসে। আজকে কিন্তু আমরা বিকেল করব না বাড়ি ফিরতে, আমরা সকাল সকাল উঠেছি। আমাদের ট্রেন রয়েছে 8:49 শতাব্দী, জনশতাব্দী এক্সপ্রেস, যেটা ওই ভুবনেশ্বর থেকে ছাড়ে আর আপনার হাওড়ায় পৌঁছে দেবে ধরুন ওই 12টা সাড়ে 12টার মধ্যে। এই ট্রেনে করে আপনারাও ফিরতে পারেন। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। তাই আপনাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এই সুইট ট্রাভেলের সাথে থাকুন, দেখতে থাকুন।